আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে অবস্থিত বাঁশবেড়িয়ার একদম গঙ্গার তীরে অবস্থিত অপূর্ব সুন্দর পরিবেশে থাকা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে, যেখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা, এছাড়াও রয়েছে রাত্রে থাকার ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, আজ 16ই জানুয়ারি বৃহস্পতিবার। ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে সবাইকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি লিলুয়া স্টেশনের ফুটওভার ব্রিজে। আমার আজকের গন্তব্য বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। 8:09 হাওড়া কাটোয়া লোকাল ধরে এখন আমি চলে যাব বাঁশবেড়িয়া স্টেশনে। আর বাঁশবেড়িয়ার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আমি চলে যাব গঙ্গার পাশে থাকা এই অপূর্ব সুন্দর আশ্রমে। তো আজকের ভিডিওতে আপনাদের সমস্ত ইনফরমেশন দেব, আপনারা এই আশ্রমে কিভাবে যাবেন, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। হাওড়া থেকে 8টার সময় হাওড়া কাটোয়া লোকাল ছেড়ে 8:09 এসে পৌঁছলো লিলুয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরেই আজ আমি রওনা দেব আমার গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে আমি উঠে পড়লাম, ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, আমি বসার সিটও পেয়ে গেছি। হাওড়া থেকে বাঁশবেড়িয়া যেতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, আর ভাড়া লাগে প্রতিজন 10 টাকা। আপনারা চাইলে শিয়ালদা থেকেও শিয়ালদা কাটোয়া লোকাল ধরে এই বাঁশবেড়িয়ায় আসতে পারেন। তো বাঁশবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়ে দিল। এখন সময় 9:25। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা এই ফুটওভার ব্রিজে উঠে যাব। উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টোটো ধরে নেব। তো টোটো ধরে আমাদের বলতে হবে কুণ্ডঘাট যাব, তাহলেই আমাদের একদম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সামনে নামিয়ে দেবে। হাওড়া থেকে বাঁশবেড়িয়া রেলওয়ে দূরত্ব 42 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 7 মিনিট। কিন্তু আজকে ট্রেনটা একটু লেট করলো। শিয়ালদা থেকেও ডাইরেক্ট ট্রেন রয়েছে এই বাঁশবেড়িয়া আসার। সেক্ষেত্রে শিয়ালদা থেকে 8:06 কাটোয়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন এই বাঁশবেড়িয়া স্টেশনে। শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার, আর সময় লাগে 1 ঘন্টা 35 মিনিট, আর ভাড়া লাগে প্রতিজন 15 টাকা। তো চলুন স্টেশনের বাইরে গিয়ে আমি এই রামকৃষ্ণ আশ্রমে যাচ্ছি, তো বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে যাবেন। তো আমি এখন বাঁশবেড়িয়া স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। এবার আমাকে একটুখানি হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই সামনে রয়েছে টোটো, সেখান থেকে কুণ্ডঘাট যাওয়ার যে টোটো রয়েছে সেই টোটো ধরে নেব। তো চলুন যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসেই পেয়ে গেলাম টোটো স্ট্যান্ড। এখান থেকে যে টোটো কুণ্ডঘাট যায় সেই টোটোতে আমরা উঠে পড়লাম। আমাদের ভাড়া পড়লো প্রতিজন 15 টাকা। আপনারা যদি 5 জন আসেন তাহলে প্রতিজন 10 টাকায় আপনারা চলে যেতে পারবেন। আর আমি বলবো যে টোটো ধরার দরকারই নেই, স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হেঁটে লাগবে। তো আপনারা যদি হাঁটতে পারেন হেঁটে যাওয়াই ভালো। তো বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরে মাত্র 5 মিনিটে এসে পৌঁছে গেলাম এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল গেটের সামনে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, হেঁটে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, ওই 7 থেকে 8 মিনিটে আপনারা এই আশ্রমে এসে পৌঁছে যাবেন। তো চলুন আশ্রমের ভেতরে এবার প্রবেশ করে আপনাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে সামনে রয়েছে
রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল গেট। আমি এখন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আশ্রমের প্রবেশের মুখেই রয়েছে একটি বড় লোহার গেট ও পুরো আশ্রম পাঁচিল দিয়ে ঘেরা। চলুন আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমের প্রবেশদ্বার থেকেই চোখে পড়বে আশ্রমের 3 চূড়া বিশিষ্ট মূল মন্দির। আশ্রমের মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে পাথর দিয়ে তৈরি তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশেই রয়েছে বেদি দিয়ে বাঁধানো পঞ্চবটী বৃক্ষ। এখানে আমলকি, বট, অশ্বত্থ, বেল ও বকুল বৃক্ষ রয়েছে। এই আশ্রমের দাতব্য চিকিৎসালয়ও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পোস্টার টাঙানো রয়েছে এই পঞ্চবটী বৃক্ষের মধ্যেই। পঞ্চবটী বৃক্ষের পাশেই বিবেকানন্দ পুস্তক ভাণ্ডার, যা এই আশ্রমের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। এখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রকাশিত পুস্তক পাওয়া যায়। এর ঠিক পাশেই রয়েছে লাইন দিয়ে কল আর সর্বসাধারণের ব্যবহৃত বাথরুম। এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বর্তমানে 8 জন দুস্থ বাচ্চাদের সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছে। সেই বাচ্চাগুলোই সকালের খাবার খেয়ে হাত মুখ ধুচ্ছে এবং এরপর চলে যাবে স্কুলে। আর এই কলের ঠিক উল্টো পাশেই রয়েছে সর্বসাধারণের ব্যবহৃত বাথরুম। পুরুষ বাথরুম আলাদা রয়েছে, মহিলা বাথরুম আলাদা রয়েছে। মূল গেট থেকে সোজা আসলেই আপনারা পেয়ে যাবেন এখানকার মূল মন্দির। আর মূল মন্দিরের ডান দিকে আরও 4টি মন্দির রয়েছে। তো এক এক করে সবকটি মন্দির আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, নবনির্মিত এই বিল্ডিং, এখানে রয়েছে সাধুনিবাস, অতিথিশালা এবং এখানে বর্তমানে 8 জন দুস্থ শিশুদের এখানে রেখে পড়াশুনো, খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। তো আপনাদের সেটাও দেখাবো গিয়ে। আর এই পাশে রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে একদম ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি এই আশ্রমে আসেন, একটা দিন আপনাদের খুবই ভালোভাবে কাটবে, এটুকু বলতে পারি। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে পড়বে মূল মন্দির। 3 চূড়া বিশিষ্ট এই মন্দির, যা দেখতে এক কথায় অপূর্ব। এই আশ্রম 1982 সাল থেকে স্বামী বিবেকানন্দ পাঠচক্র ছিল। এই বাঁশবেড়িয়া অঞ্চলের মানুষেরা ঠাকুর রামকৃষ্ণ মিশন ও মঠের ভাবধারায় যারা দীক্ষিত, তারা 2000 সাল পর্যন্ত গঙ্গার ধারে আশ্রমটিতে স্বামী বিবেকানন্দ পাঠচক্র হিসাবে চালিয়েছিলেন। 2000 সালের পরে স্বামী উমেশানন্দজি মহারাজের অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দ পাঠচক্র শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে রূপান্তরিত হয়। স্বামী উমেশানন্দ মহারাজ 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই আশ্রম গড়ে তোলেন। 2018 সালে স্বামী উমেশানন্দজি মহারাজ অমরনাথ দর্শন করতে গিয়ে শরীর খারাপ বোধ করেন এবং সেখানেই তিনি দেহত্যাগ করে মহাসমাধিস্থ হন। তারপর থেকে ওনার দেখানো পথে এই আশ্রম বিভিন্ন সামাজিক কর্মের মাধ্যমে মানব সেবার কাজ চালিয়ে যাচ্ছে। আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করে বিশাল উপাসনা কক্ষ। উপাসনা কক্ষের দেওয়ালে ঠাকুরের 16 জন পার্শ্বদের ছবি বাঁধিয়ে টাঙানো আছে। উপাসনা কক্ষের শ্বেতপাথরের মেঝে সুন্দর কার্পেট দিয়ে ঢাকা। মূল মন্দিরে প্রবেশদ্বারের ওপরের দেওয়ালে রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির সুন্দর বাঁধানো ছবি। উপাসনা কক্ষে রয়েছে ঠাকুরের নাম গান করার জন্য বিভিন্ন সরঞ্জাম।
আশ্রমের মূল মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরের নামগান করা হয়। মূল গর্ভগৃহের বাঁদিকে রয়েছে মা শারদার একটি বিশাল বড় বাঁধানো ছবি এবং নিচে রয়েছে আরেকটি ছোট বাঁধানো ছবি। মন্দিরের মূল গর্ভগৃহের প্রবেশদ্বারের সামনের ওপরের দেওয়ালে মা শারদার দশভুজা রূপের একটি ছবি বাঁধিয়ে রাখা হয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর কারুকার্য খচিত কাঠের সিংহাসনের মধ্যে ঠাকুর, মা ও স্বামীজির বাঁধানো ফটো প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে পৌঁছালাম 10টা 10 নাগাদ। তো এখানকার মহারাজ আমাদের এই যে দেখুন সকালের প্রসাদ আমাদের দিলেন, তো আমরা এখন গ্রহণ করব। আপনাদের যেমনটা আগেই বলেছিলাম, এই আশ্রমে বর্তমানে 8 জন দুস্থ বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। তো তারা সকালের খাবার খেয়ে এখন রওনা দেবে স্কুলের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন টোটো, এই টোটোই রোজ এই বাচ্চাদের স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে, সমস্ত খরচা আশ্রম বহন করে। এখানে রয়েছে এই আশ্রমের অনুষ্ঠান সূচি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে দুপুরের প্রসাদ এবং রাত্রিবাসের খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যদি চান এখানে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করবেন অথবা থাকবেন, তাহলে আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে 1 দিন বা 2 দিন আগে ফোন করে এখানকার মহারাজের কাছে জানিয়ে দেবেন। আর এখানে থাকা অথবা দুপুরের প্রসাদের জন্য কোনো নির্দিষ্ট মূল্য এখানে নেওয়া হয় না। আপনারা এখানে থেকে বা দুপুরের প্রসাদ গ্রহণ করে নিজেদের বিবেচনা অনুযায়ী এই আশ্রমে দান করতেই পারেন। আমরা আমাদের সামর্থ্য মতো দিয়ে নিজেদের কুপন সংগ্রহ করে নিলাম দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য। মূল মন্দিরের ডান দিকে আরও 4টি মন্দির ও দুর্গা মণ্ডপ আছে। চলুন এক এক করে সবকটি মন্দির ঘুরে দেখে নিই। প্রথম মন্দিরে অধিষ্ঠিত শিবলিঙ্গ ও নন্দী মহারাজ। এখানে মহাদেব নর্মদেশ্বর শিবলিঙ্গ রূপে পূজিত হন। দ্বিতীয় মন্দিরে ভগবান কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত। পাশে কাঠের সিংহাসনে রয়েছে নারায়ণ শিলা ও গোপাল ঠাকুরের বিগ্রহ। তৃতীয় মন্দিরে দেবাদিদেব মহাদেব কৈলাসপতি রূপে অধিষ্ঠিত। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। সঙ্গে রয়েছেন নন্দী মহারাজ। এখানে রয়েছে আশ্রমের দুর্গা মণ্ডপ। প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজো পালিত হয়। দুর্গাপুজোর 4 দিন এই আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে প্রায় 1000 মানুষের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। দুর্গা মণ্ডপের ডান পাশে রয়েছে বসা কালী মন্দির। মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে মা কালীর বসা রূপের বিগ্রহ অধিষ্ঠিত। কালী মায়ের বিগ্রহের ডান পাশে সারদা মায়ের বাঁধানো ছবি। বাম দিকে 2টি কাঠের সিংহাসন, একটিতে গোপাল ঠাকুরের মূর্তি অধিষ্ঠিত, আরেকটিতে রয়েছে নারায়ণ শিলা ও শিবলিঙ্গ। মূল মন্দিরের বাম পাশে রয়েছে নিত্য ভোগ গ্রহণের অস্থায়ী ঘর এবং এই আশ্রমের রন্ধনশালা। এই যে সামনে জায়গাটি আপনারা দেখছেন, এখানেই নিত্য দুপুরের ভোগ বিতরণ করা হয়।
এখানে টেবিল চেয়ারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি বয়স্ক লোকেরা এখানে আসেন তাহলে আপনাদের দুপুরের প্রসাদ গ্রহণ করতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই ভোগ গ্রহণ ঘরের পাশেই রয়েছে এই আশ্রমের রন্ধনশালা। মাটির উনুনে কাঠের জালে এখানে দুপুরের ভোগ রান্না করা হয়। তো বন্ধুরা, এই আশ্রমের একদম পাশেই রয়েছে গঙ্গা নদী। তো চলুন গঙ্গা নদীটা একটু আমরা দর্শন করে আসি। দেখবেন জায়গাটা খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আপনারা যদি এই আশ্রমে আসেন দেখবেন আপনাদের একটা দিন খুব ভালোভাবে কাটবে। আশ্রমের মূল গেট থেকে বেরিয়েই আপনারা সামনের দিকে একটু হাঁটলেই পেয়ে যাবেন এই জায়গাটি। কত সুন্দর লাগছে দেখুন, দুধারে রয়েছে গঙ্গা নদী আর মাঝখান দিয়ে রয়েছে বাঁধানো রাস্তা। এই রাস্তা ধরেই এখন আমি হেঁটে যাচ্ছি নদীর পাড়ের দিকে। চলুন আপনাদেরও দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। দুধারে রয়েছে গঙ্গা আর মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা। এই রাস্তা ধরেই আমি এখন হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। খুব সুন্দর জায়গাটা। আপনারা যদি এই আশ্রমে আসেন এই গঙ্গার পাশে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। এই যে সামনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর একদম পাশেই, এইখানে শীতকালে বহু মানুষ পিকনিক করে থাকে। তো আমি এখন এসে পৌঁছে গেছি একদম গঙ্গা নদীর পাড়ে। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখুন। আর এই গঙ্গা নদীর ওপারেই রয়েছে হালিশহর ও কাঁচাপাড়া। এবার আমরা ঘুরে দেখব এই আশ্রমের নবনির্মিত বিল্ডিং, যেখানে রয়েছে সাধুনিবাস, যাত্রীনিবাস ও 8 জন দুস্থ বাচ্চাদের থাকার জায়গা। চলুন এক এক করে আপনাদের সবকটি স্থান ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমরা চলে যাব এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা কি জায়গা আছে? এই বাচ্চারা থাকার স্টেট ব্যাংক থেকে এটা ডোনেট করেছি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানকার যে বাচ্চারা দুস্থ বাচ্চারা থাকে ওরা এখানেই থাকে, তাই তো? হ্যাঁ, এখানে থাকে। এই টেবিল, আলমারি সবই, ফ্যান, আচ্ছা সব এই এসবিআই থেকে ডোনেট করেছে, তাই তো? প্রতিটা খাটে ফাটে লেখা আছে। ওই দেখুন ডোনেটেড বাই। এখানে কতজনের থাকার ব্যবস্থা আছে? আপাতত 10 জন আছে। আচ্ছা, আবার 3 তলা কমপ্লিট হয়ে গেলে আর বেশি হবে তো। আরো আচ্ছা আবার হবে। তো কিভাবে স্কুলটা কি মানে অন্য স্কুলে পড়ে? হ্যাঁ, আমাদের কোনো নিজস্ব স্কুল নেই। আচ্ছা আচ্ছা, মানে আপনারা খরচা চালান অন্য স্কুলে? অন্য স্কুল সব গভর্নমেন্ট স্কুল। আচ্ছা 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 আচ্ছা, আপনারাই ভর্তি করান, তাই তো? হ্যাঁ, আমরাই ভর্তি করি। আর ওদিকটা কি আছে? ওদিকে বাথরুম নাকি? ওদিকে কিছু নেই, ওদিকে কিছু নেই। ওদিকে একটা হচ্ছে আমার থাকার জায়গা, আচ্ছা আর এদিকে হচ্ছে সাধুনিবাস। আচ্ছা, সাধুরা এদিকে থাকে। ঠিক। সামনের এই জায়গাটি যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সাধুনিবাস। তো ভেতরে মহারাজরা রয়েছেন, তাই আমি ভেতরে ঢুকে আপনাদের দেখালাম না, বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। এই বাথরুম, এটা কমপ্লিট হয়ে গেছে, আরও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা সে বাথরুম কমপ্লিট হয়ে গেছে। ডবল বেড খাট থাকবে। আচ্ছা, এগুলো হচ্ছে যাত্রীনিবাস, মানে কমপ্লিট এখনো হয়নি, হচ্ছে। হচ্ছে। আচ্ছা, যদি এখানে ধরুন কেউ থাকতে চায় সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো মূল্য দিতে হয়? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ফোন করে যোগাযোগ করবে। আচ্ছা, সেটা বল বলুন। অনুযায়ী বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে সামনে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরের, ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, এই সমস্ত ঘরগুলোতেই যাত্রীদের ভবিষ্যতে থাকার ব্যবস্থা করা হবে। শোনা গেল 2026 সালের মাঘী পূর্ণিমায় উদ্বোধন হয়ে যাবে এই বিল্ডিংয়ের ঘরগুলো। বর্তমানে যাত্রীদের থাকার জন্য 3টি ঘর থাকলেও ঘরগুলি যেহেতু ফাঁকা নেই তাই আপনাদের দেখাতে পারলাম না। আর এই রুমগুলোর ব্যালকনি দিয়ে ভিউটা খালি দেখুন।
একদম গঙ্গার পাশেই রয়েছে এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। বন্ধুরা, এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে দীক্ষা দেওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কেউ এই আশ্রমে এসে দীক্ষা নিতে চান তাহলে আমি দেখুন স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে এখানকার মহারাজকে আপনারা ফোন করে নেবেন, তাহলেই আপনারা এখানে দীক্ষা নেওয়ার কী নিয়ম রয়েছে সমস্ত কিছু জেনে নিতে পারেন। এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মূল মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত। বেলা 12টায় বন্ধ হয়ে আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, আর রাত 8:30টার সময় মূল মন্দির বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি মন্দিরের গর্ভগৃহের ঠাকুর দর্শন করতে চান অবশ্যই এই টাইমের মধ্যে চলে আসবেন। ঠিক বেলা 12টার সময় মূল মন্দিরের গেট পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় সময় বেলা 1টা, এখন দুপুরের প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। তো এখন আমি দুপুরের প্রসাদ গ্রহণ করব, তারপর প্রসাদ গ্রহণ করে বাড়ির অভিমুখে রওনা দেবো। তো চলুন আপনাদের দেখাচ্ছি এখানে প্রসাদে কি কি দেওয়া হয়। এটা কুম্ভমেলা থেকে এসছে, কুম্ভের ভস্ম এটা আছে। আচ্ছা আচ্ছা, যজ্ঞের ভস্ম। তো আমরা এখন প্রসাদ কক্ষে এসে গেছি। এখানেই নিত্য প্রসাদ বিতরণ করা হয়। এই দেখুন টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি বয়স্ক লোকরা আসেন আপনাদের কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। প্রসাদ বিতরণের পর প্রথমেই ঠাকুরের নাম করা হলো, তারপর প্রসাদ গ্রহণ করা শুরু হলো। আজকের প্রসাদে ছিল 2 রকমের ভাজা, অন্ন, 5 মিশালি তরকারি, ডাল এবং একদম শেষে দেওয়া হলো চাটনি ও পায়েস। প্রতিটা প্রসাদের টেস্টই ছিল অসাধারণ। পেট ভরে তৃপ্তি করে দুপুরের প্রসাদ আমরা গ্রহণ করলাম। তো বন্ধুরা, আজ আপনাদের বাঁশবেড়িয়ার অপূর্ব সুন্দর পরিবেশে থাকা গঙ্গার পাশে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমটি পুরোটা ঘুরিয়ে দেখালাম আমার এই ব্লগের মাধ্যমে। আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা আছে, এখানে প্রসাদ গ্রহণের কী ব্যবস্থা আছে, এছাড়াও এখানে থাকার কী ব্যবস্থা আছে, সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিচ্ছি। তাও যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে আজকের মতো বিদায়।